বৃষ্টি ধৌত খুলনার রাজপথ তখন এক মায়াবী রূপ ধারণ করেছে। পিচ ছাড়া কালো পথের বুকে ল্যাম্পপোস্টের হলদেটে আলো পড়ে এক দীর্ঘ ছায়াবিলাসের সৃষ্টি করেছে। আর্যর গাড়িটি যখন শিববাড়ি মোড় পেরিয়ে নিউ মার্কেট অভিমুখে ছুটছে, তখন চারপাশের বাতাসে ভেজা মাটির সেই সোদা গন্ধ আর কামিনী ফুলের মৃদু সুবাসে কপার্থিব আবেশ ছড়িয়ে দিয়েছে। বাজারের আধুনিক বিপণী বিধানগুলোর কাছের দেওয়ালে বৃষ্টির শেষ বিন্দুগুলো তখনও মুক্তদানার মতো জমে আছে, যা নাগরিক জৌলুসের মাঝেও এক স্নিগ্ধ বিষণ্ণতা ফুটিয়ে তুলেছে। বর্ষণ পরবর্তী নিস্তব্ধ শহরে জনসমাগম আজ কিঞ্চিত বিরল হলেও শপিং মলের উজ্জ্বল আলোকসজ্জায় তৃষার চোখ বাঁধিয়ে যাওয়ার জোগাড়। আর্য অত্যন্ত শান্ত পায়ে ওর পাশে হাঁটছে। ভিড় এড়াতে আর্য বারবার তৃষাকে নিজের বাহুর ঘেরা টোপে আগলে রাখছে, যাতে কেউ ধাক্কা না দেয়। একটি নামি পোশাকের দোকানের সামনে দাঁড়িয়ে আর্য ভেতরে প্রবেশ করার ইশারা করল। সেলস গার্ল এগিয়ে আসতেই আর্য নির্বিকার গলায় বলল, ওনাকে লেটেস্ট ডিজাইনের কিছু শাড়ি আর সালোয়ার কামিজ দেখান। কালার যেন একটু সলিড আর এলিগেন্ট হয়। তৃষা আর কিছু বলার সুযোগ পেল না। সেলস গার্লটা বিনম্র হেসে ওকে নিয়ে ভেতরে গেল। সেলস গার্ল যখন একের পর এক জমকালো শাড়ি আর সালোয়ার কামিজ আর বাহারি পোশাকের পসরা মেলে ধরছিল, তৃষা তখন দামের ট্যাগ দেখে রীতিমতো আটকে উঠছে। ও আর্যর কানের কাছে মুখ নিয়ে ফিস ফিস করে বলল, এই যে মিস্টার, আপনি কি ব্যাংক লুট করে এসেছেন? একটা সাধারণ কামিজের দাম যা দেখাচ্ছে তাতে আমার পুরো মাসের পকেট মানি চলে যাবে। চলুন এখান থেকে। আর্য নির্বিকার ভঙ্গিতে একটি গাঢ় ল্যাভেন্ডার রঙের জর্জেট কামিজটা পরক করতে করতে বলল, ব্যাংক লুট করতে হয়নি, নিজের উপার্জিত টাকাই খরচ করছি। আর বেশি কথা না বলে জাস্ট স্পিক হোয়াট ইউ লাইক। তৃষা ঠোঁট উল্টে বলল, বললেই হলো। আপনি তো আমাকে পুরো ফ্যাশন প্যারাডে নামিয়ে দিচ্ছেন। আর্য তৃষাকে কিছু না বলে কাউন্টারে দাঁড়িয়ে খুব সাবলীল ভঙ্গিতে নিজের ব্ল্যাক কার্ডটা এগিয়ে দিয়ে সেলস গার্লকে নির্দেশ দিল, শুনুন, ল্যাভেন্ডার জর্জেট আর ব্ল্যাক সিকোয়েন্সটা ছাড়াও ওই যে ওই কর্নারে রাখা নেভি ব্লু পিওর সিল্কের শাড়িটা, কাঞ্জিপুরম স্টাইলের ওটা, আর ওই পিচ কালারের হ্যান্ড এমব্রয়ডারি করা 3 পিসটাও প্যাক করুন। তৃষা এবার আর চুপ করে থাকতে পারে না। সে আর্যর হাতের উপর হাত রেখে প্রায় চিৎকার করে উঠল, থামুন। আপনি কি এই পুরো দোকানটা বাড়িতে নিয়ে যাওয়ার পরিকল্পনা করেছেন? একটা নেভি ব্লু সিল্কের দামই তো 24,000 টাকা। আপনার কি মাথা খারাপ হয়ে গিয়েছে? তবে আর্য ওর কথার জবাব দেওয়ার প্রয়োজন বোধ করল না, বরং বেরিয়ে যেতে যেতে সেলসম্যানের উদ্দেশ্যে বলল, সবগুলো হোম ডেলিভারি করে দেওয়ার ব্যবস্থা করবেন। ব্যাস বেরিয়ে গেল ও, আর পেছনে ফুসতে ফুসতে এক পর্যায়ে বেরিয়ে গেল তৃষাও। তবে কেনাকাটার পর্ব সেখানেই শেষ হল না। আর্য যেন আজ প্রতিজ্ঞাবদ্ধ তৃষাকে আপাদমস্তক বদলে দিতে। জুতো থেকে শুরু করে ম্যাচিং পার্স কিছুই বাদ গেল না। এরপর আর্য ওকে নিয়ে ঢুকলো এক অভিজাত জুয়েলারি শপে। কাচের শোকেসে রাখা স্বর্ণ আর হীরের অলঙ্কারের উজ্জ্বলে তৃষা এক নজরে বুঝে নিল এখানে পা রাখা মানেই বিপত্তি। ও বেশ সতর্কতার ভাবে আর্যর পাশ কাটিয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করতে আর্যর গম্ভীর কণ্ঠস্বর ওকে থামিয়ে দিল। কোথায় যাচ্ছেন? এদিকে আসুন। তৃষা বিড়বিড় করে বলল, আসলে আমার কোনো গয়নার প্রয়োজন নেই। যা কেনা হয়েছে তা দিয়ে 3-4টা বিয়ে বাড়ি অনায়াসে পার করে দেয়া যাবে। চলুন এবার ফিরে যাই। আর্য কোনো উত্তর দিল না। ও সরাসরি কাউন্টারে সেলসম্যানকে উদ্দেশ্য করে বলল, সিম্পল ডায়মন্ডের কিছু কানের দুল আর একটা স্লিক নেকপিস দেখান। খুব বেশি জমকালো হবে না, কিন্তু রুচিশীল হতে হবে। সেলসম্যান বেশ কয়েকটা ট্রের পসরা সাজিয়ে ধরল। তৃষা পাশ থেকে বারবার না করার ইশারা করলেও আর্যর দৃষ্টি স্থির হলো। সে অত্যন্ত সূক্ষ্ম চোখে প্রতিটি নকশা পরখ করছিল। হঠাৎ ওর নজর কালো একটি অতি সাধারণ অথচ অসম্ভব মার্জিত ডায়মন্ডের লকেট, যার ঠিক মাঝখানে একটি নীলকান্তমণি সমুদ্রের গভীরতা নীল হয়ে আছে। আর্য ইশারায় তৃষাকে কাছে ডাকলো। তৃষা কাছে আসতে আর্য কোনো ভূমিকা ছাড়াই লকেটটি হাতে নিয়ে তৃষার গলার কাছে ধরল। ওর ঠান্ডা আঙুলের ছোঁয়া তৃষার ত্বকে লাগতেও আড়ষ্ট হয়ে গেল। তৃষা বাধা দেওয়ার স্বরে বলল, দেখুন, এইসবের কোনো মানেই হয় না। আমি এত দামি জিনিস সামলাতে পারবো না। আর্যর জোয়ার শক্ত হয়ে এলো। সে লকেটটা রেখে দিয়ে বেশ ভারী গলায় বলল, সামলানোর দায়িত্ব আপনার নয়, ওটা আমার। আর আমি যেটা দিচ্ছি সেটা নিতে শিখুন। তৃষা আর কোনো কথা বলতে পারল না। নিশ্চুপ নির্বাক ভঙ্গিমায় চেয়ে রইল আর্যর দিকে। রজনীর তিমির বিধায় নিয়ে পূর্বাকাশে যখন কাঁচা সোনারোদ অলস মেঘের কোল ঘেঁষে উকি দিল, এসান ভিলার প্রাঙ্গণে তখন এক ব্যস্ত মধুর প্রভাতের সূচনা হলো। শিউলি তলায় সিক্ত ঘাসে ভোরের বৃষ্টিবিন্দুরা মুক্তোর মতো ঝিকমিক করছে, আর কামিনী ফুলের উগ্র সুবাস স্নিগ্ধ পবনে মিশে এক অপার্থিব আবেগ ছড়িয়ে দিচ্ছে। পাখিদের কলকাল ধ্বনিতে মুখরিত সেই মায়াবী ভোরে জাফলং অভিমুখে যাত্রার আয়োজন সম্পন্ন হলো। তৃষার পরনে আজ গাঢ় নীল রঙের সিল্কের শাড়ি, যা ওর ফর্সা অঙ্গ এক স্নিগ্ধ আভিজাত্যে লেপে দিয়েছে।
গলায় ঝিলিক দিচ্ছে সেই নীলকান্তমণির লকেটটি, আর আর্যর পরনে আসমানি রঙের শাটিন শার্ট আর কালচে জিন্স। ওর রাশভারী ব্যক্তিত্বের আজ যেন এক প্রশান্ত অরণ্যের নিস্তব্ধতা বিরাজমান। টুইঙ্কেল লাল ফ্রক পরে প্রজাপতির মতো এদিক ওদিক ছুটে বেড়াচ্ছে, পরক্ষণেই তৃষার কাছে এসে থামছে। টুইঙ্কেল এবার দৌড়ে এসে ওর ছোট্ট হাত দুটো দিয়ে তৃষার শাড়ির আঁচলটা খামচে ধরে গোল গোল চোখে তাকিয়ে রইল। তৃষার কাজল কালো চোখ আর গলার সেই নীল লকেটটা দেখেও যেন বিস্ময়ে থমকে গেছে। ও হুট করে তৃষার গালে একটা পুচকু আঙুল দিয়ে টোকা দিয়ে আদুরে গলায় বলল, ওএমজি বানি, ইউ লুক লাইক এ রিয়েল এলসা। এই ব্লু ড্রেস আর গলার এই শাইনি স্টোনটা, তুমি কি আজ ম্যাজিক করে জাফলংয়ের সব পাহাড় বরফ বানিয়ে দিবে? তৃষা খিলখিল করে হেসে উঠে টুইঙ্কেলকে কোলে তুলে নিল। ওর নাকে নাক ঘষে দিয়ে বলল, নট মাই লিটল সিন্ড্রেলা, ম্যাজিক তো তুমি করো। আর শোনো, পাহাড়ে গিয়ে কিন্তু একদম দুষ্টুমি করা যাবে না, ওকে? টুইঙ্কেল 2 হাত দিয়ে তৃষার গলা জড়িয়ে ধরে ঘাড় বাঁকিয়ে বলল, প্রমিস বনি, আমি একদম গুড গার্ল হয়ে থাকবো। বাট পাপা যদি আবার তোমাকে বকে, তখন কিন্তু আমি ফাইট করব। ডোন্ট ওয়ারি, আই অ্যাম ইয়োর বডিগার্ড। তৃষা ওর কপালে একটা শব্দ করে চুমু খেল। ওরা যখন এমন খুনসুটিতে মতো ঠিক তখনই ভেসে আসতো আর্যর গম্ভীর কণ্ঠস্বর। আই থিঙ্ক বেলা বাড়ছে, কমছে না। তৃষা দৃষ্টি কুচকে তাকায় ওর দিকে, বিড়বিড় করে বলে, আল্লাহ বাস্তে, করলা যদি কখনো একটু সুন্দর করে কথা বলতে পারে। কি বলছেন? কই, কিছু না তো। দ্রুত গাড়িতে উঠুন, মা মামিরা অন্য গাড়িতে যাবে। আই থিঙ্ক আপনার আমার সাথে যাওয়াটাই বেটার। কিন্তু আমি কোনো এক্সকিউজ শুনতে চাচ্ছি না, দ্রুত উঠুন, হারি আপ। কি আর করা। তৃষা কাচুমাচু ভঙ্গিমায় আর্যর গাড়িতে গিয়ে বসতো। ওর ইচ্ছে ছিল জাহানারা বেগমদের সাথে যাওয়ার, কিন্তু আর্য সেই মনোবাসনা পূর্ণ হতে দিল কই। এমন কি এখন? হঠাৎ প্রশ্নে রায়াদের এদিকে ফিরে চাইল সাবরিনা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোল ঘেঁষে সদ্য গড়ে ওঠা এই ক্যাফেটেরিয়াটি যেন নাগরিক কোলাহলের মাঝে এক চিলতে স্নিগ্ধ অরণ্য। দেয়ালের কোণে ঝুলন্ত লতানো গাছ আর মৃদু নীল আলোয় মায়া এক অপার্থিব নিস্তব্ধতা বুনেছে এখানে। কফির সুবাস আর হালকা ধোয়ার কুণ্ডলি বাতাসে মিলাচ্ছে। বিশ্ববিদ্যালয়ে একটি জরুরি দাপ্তরিক কাজে আজ ক্যাম্পাস অব্দি আসতে হয়েছিল রায়াতকে। কাজ শেষে যখন ও ফিরছিল তখনই দেখা হয়েছে সাবরিনার সাথে। সাবরিনাও আজ এসে বান্ধবী জ্যোতিকার বাসায়। পরিচিত দুটি মুখ যখন এই চেনা রাজপথে আচমকা মুখোমুখি হলো, তখন গন্তব্যের তারা ভুলে দুজনেই আশ্রয় খুঁজল এই নবীন ক্যাফেটেরিয়ার নিভৃত করে। আপাতত ঢাবিতে চান্স পেতে চাই। রায়াত আলতো করে চুমুক দিল ক্যাফেতে। ও হ্যাঁ, তোমরা তো এসএসসি আছে সামনে, তা প্রিপারেশন কেমন? ভালোই। শুধু ভালো? তোমার ভাইয়া তো অনেক বড় একজন সার্জেন্ট, ফ্যামিলির দিক থেকে চাপ আসে না? না, ভাইয়া আমাকে কখনো চাপ দেয় না। না। তাহলে তো গুড। হুম। তো এদিকে কেন এসেছিলে বললে না তো? ওই একটা ফ্রেন্ডের বাসায়। ও, ক্ষণিকের নীরবতা। রায়াত আনমনে কফি খেতে ব্যস্ত। সাবরিনাও বুঝতে পারছে না কি বলবে। হুট করেই সাবরিনা প্রশ্ন করে বসতো, লাইফ আপডেট কি রিয়াদ ভাইয়া? কানাডা সেটেল হয়ে যাওয়ার ইচ্ছা আছে নাকি? একদম না, এখানেই কিছু একটা করতে চাই। ও আচ্ছা তাহলে আজকে উঠি, নেক্সট টাইম কথা হবে। অ্যাকচুয়ালি আমি বিজি ছিলাম, বাট তোমাকে দেখে একটু ভাবলাম কথা বলি। ডোন্ট মাইন্ড, বাট এখন উঠতে হবে। আচ্ছা, প্রবলেম নেই। পিচঢালা মসৃণ রাজপথ চিরে আর্যর শ্বেত শুভ্র যানটি যখন জাফলংয়ের মানে ধাবমান, বাতাসের শো শো শব্দে যেন এক আদিম মায়াবী মূর্ছনা বেজে উঠল। অঞ্জন মেঘের কোল ঘেঁষে আসা রোদ জানালার সার্সি ছুঁয়ে তৃষা লাবণ্যময়ী মুখে এক অদ্ভুত আলপনা এঁকে দিচ্ছে। অবাধ্য কেশগুচ্ছ অবিরল নৃত্যে মত্ত হয়ে ওর ললাট আর গণ্ডদেশে স্পর্শ করছে বারবার। তৃষা মগ্ন হয়ে দেখছে দুপাশে দ্রুত সরে যাওয়া শ্যামল বনানীর স্নিগ্ধরূপ। টুইঙ্কেল তখন তৃষার পাশের সিটে নিজের খেলনাগুলো নিয়ে মহা ব্যস্ত। কখনো সে জানালার বাইরে হাত বাড়িয়ে মেঘ ধরার ব্যর্থ চেষ্টা করছে, আবার কখনো গুনগুন করে নার্সানি রাইমস গাইছে। আর্যর বলিষ্ঠ হাত দুটি স্টিয়ারিংয়ে স্থির থাকলেও তার তীক্ষ্ণ দৃষ্টি বারবার আর চোখে তৃষার দিকে নিবদ্ধ হচ্ছে। তৃষার শাড়ির নেভি ব্লু রংটা এই সকালের আলোয় যেন সমুদ্রের নীলকেও হার মানাচ্ছে। হঠাৎ আর্যর গম্ভীর কণ্ঠস্বর গাড়ির ভেতরের সেই প্রশান্তিকে মৃদুভাবে স্পর্শ করল। জানালার কাঁচটা একটু তুলে দিন তৃষা, বাতাসের ঝাপটায় আপনার চোখ মুখ লাল হয়ে যাচ্ছে। আর ওই চুলগুলো সামলাতে পারছেন না যখন তখন আটকে রাখলেই তো হয়। তৃষা চুলের গোছাগুলো কানে গুজে দিয়ে বলল, আপনার কি সবকিছুতেই প্রবলেম? আর্যর দিকের চেয়েও ওর মনোভাব বুঝতে ব্যর্থ হলো তৃষা। তবে দৃষ্টি ঘোরানোর ঠিক পূর্ব মুহূর্তেই আর্যর নির্বিকার কণ্ঠ ভেসে আসল, প্রবলেম? অফকোর্স,
আমার ড্রাইভিংয়ে কনসেন্ট্রেশন নষ্ট হচ্ছে। আপনার ওই অবাধ্য চুলগুলো বারবার আমার দৃষ্টি সীমানায় বিভ্রম তৈরি করছে। তৃষা থমকে গেল। আর্য সরাসরি এমন স্বীকারোক্তিতে ওর বুকের ভেতরটা হঠাৎ অলিক ছন্দে স্পন্দিত হতে লাগলো। স্তব্ধ হয়ে রইল কিছুক্ষণ, অতঃপর দ্রুত জানালার কাজটা তুলে দিয়ে মুখ ফিরিয়ে নিল বাইরের দিকে। টুইঙ্কেল পেছনের সিট থেকে মাথা বাড়িয়ে আধো আধো গলায় বলল, পাপ্পা, তুমি কি আমার বাণীকে বকছো? আমি কিন্তু সিগন্যাল দিচ্ছি, স্টপ ইট। আর্য এবার বাঁকা হাসল খানিক। রাস্তায় এক নিভৃত বাঁকে বৃষ্টির ভেজা পিচ্ছিল পথ, চাকা পিছলে পড়ে থাকা এক কিশোরকে দেখে মেহসানা বড্ড বিচলিত হয়ে পড়ল। ও এই দিকটা দিয়েই যাচ্ছিল লাইব্রেরির উদ্দেশ্যে। হঠাৎ এমন দৃশ্যে ও হতচকিত হয়ে তৎক্ষণাৎ নিজের ওড়না দিয়ে রক্তকরণ থামানোর আপ্রাণ চেষ্টা করে। পাশ দিয়ে যাওয়া একটি সিএনজি থামিয়ে সোজা নিয়ে এলো শহরের নামী প্রাইভেট হাসপাতালে। করিডোর দিয়ে স্ট্রেচার ঠেলতে ঠেলতে ও যখন হন্তদন্ত হয়ে ইমার্জেন্সিতে ঢুকলো, ঠিক তখনই ধবধবে সাদা অ্যাপ্রন পরে গম্ভীর মুখে বেরিয়ে আসছিল আদ্রিয়ান। মেহসানাকে ওই আলুথালু বেশে আর রক্ত মাখা হাতে দেখে আদ্রিয়ানের ভ্রু কুঁচকে গেল। মেহসানা হাঁপাতে হাঁপাতে বলল, আপনি প্লিজ একে দেখুন, রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়েছে, প্রচুর ব্লাড লস হচ্ছে। আদ্রিয়ান এক মুহূর্ত দেরি না করে ছেলেটির পালস চেক করতে করতে অত্যন্ত পেশাদার গলায় নার্সদের নির্দেশ দিলেন। তারপর মেহসানার দিকে ফিরে এক শান্ত দৃষ্টি হেনে বললেন, কুল ডাউন মিস, এতটা চিন্তিত হতে হবে না। আপনি আপনি প্লিজ ওকে একটু দেখুন। মেহসানার মিনতির স্বরে বলা কথাগুলো আদ্রিয়ানের বুকে কেমন করে জানে বিঁধল। ও আর কোনো বাক্য ব্যয় না করে সোজা অপারেশন থিয়েটারের দিকে হাঁটা দিলেন। দীর্ঘ 1 ঘন্টা পর যখন ও বেরিয়ে এলো, মেহসানা তখন বেঞ্চে বসে ক্লান্তিতে ঝিমোচ্ছিল। আদ্রিয়ান ওর সামনে এসে একটি পানির বোতল বাড়িয়ে দিয়ে বেশ মোলায়েম স্বরে বললেন, ছেলেটি এখন আউট অফ ডেঞ্জার, তবে মিস নেক্সট টাইম নিজের সেফটির কথাও একটু ভাববেন। আপনার হাতের তালুটা কেটে গেছে, খেয়াল করেছেন? মেহসানা নিজের হাতের দিকে তাকিয়ে অবাক হলো। আদ্রিয়ান কোনো অনুমতি না নিয়ে পকেট থেকে অ্যান্টিসেপটিক ওয়াইপ বের করে মেহসানার ক্ষতটা পরিষ্কার করতে লাগলেন। সেই মুহূর্তের নিস্তব্ধতায় মেহসানা অনুভব করলো এই রাগী ডক্টর সাহেবের ভেতরেও এক অদ্ভুত মায়ার সমুদ্র লুকিয়ে আছে। সে কেবল বড় বড় চোখে আদ্রিয়ানের একাগ্র মুখটার দিকে তাকিয়ে রইল। আনমনে বলল, থ্যাংক ইউ। আদ্রিয়ান কিঞ্চিত বিস্ময় তড়িৎ গতিতে তাকালো ওর দিকে। এই চিমটিটি কাটুন তো। ধন্যবাদের প্রত্যুত্তরে এমন একটা কথা শুনে বিস্ময়ের সকল সীমা পেরিয়ে ভ্রু কুঁচকে তাকালো মেহসানা। কি হলো? কারণ বলছে। মেহসানা পূর্বের ন্যায় স্তব্ধ ভঙ্গিমায় থেকেই চিমটি কাটল। আদ্রিয়ান চিমটি খেয়ে কাল্পনিক ব্যথার ভান করে হাত ছাড়তে ছাড়তে অবিশ্বাসী সুরে বলে উঠল, ও, তার মানে এটা রিয়েল ছিল, কোনো হ্যালুসিনেশন না। মেহসানা ভ্রু কুঁচকে রেগে গিয়ে বলল, কিসের হ্যালুসিনেশন? আপনি কি পাগল হয়ে গেছেন? আমি জাস্ট থ্যাংক ইউ বললাম, আর আপনি চিমটি কাটতে বলছেন। আদ্রিয়ান পকেটে হাত পুরে এক গাল হেসে বলল, আরে না, মানে আপনার মতো ফায়ার সার্ভিস টাইপ পাবলিক যে আমাকে কোনোদিন থ্যাংক ইউ বলতে পারে, সেটা আমার মেডিকেল সায়েন্স সিলেবাসের বাইরে ছিল। আমি তো ভাবলাম আজকেও বুঝি কোনো নতুন ঝগড়ার এপিসোড শুরু হবে। থ্যাংক ইউটা হজম করতে একটু সময় লাগছে আর কি। মেহসানা এবার তেলে বেগুনে জ্বলে উঠল। ওড়নাটা শক্ত করে জড়িয়ে নিয়ে কড়া গলায় বলল, আপনার মতো অসভ্য লোককে না থ্যাংক ইউ বলাটাই আমার জীবনের সবচেয়ে বড় মিস্টেক ছিল। আমি তো আপনার প্রফেশনকে রেসপেক্ট জানিয়ে ওটা বলেছি, আপনাকে নয়। আপনি তো সেই আগের মতোই ইডিয়েট রয়েই গেছেন। আদ্রিয়ান এবার মেহসানার একদম সামনে এসে ওর চোখের দিকে তাকিয়ে বাঁকা হেসে ফিস করে বলল, এই তো, এই রূপটাতেই আপনাকে আসল মিস মিমি মনে হয়। ওই থ্যাংক ইউ বলার শান্ত মেয়েটা বড্ড বোরিং ছিল। তবে শুনুন মিস জগরুটি, ইডিয়েট হলেও এই ইডিয়েটটাই কিন্তু আপনার রক্তমাখা হাতটা পরিষ্কার করে দিয়েছে। সো একটু তো ক্রেডিট পাওয়া উচিত, তাই না? মেহসানা রাগে ফুঁসতে ফুঁসতে ব্যাগটা কাঁধে নিয়ে গটগট করে করিডোর দিয়ে হাঁটতে লাগলো। পেছন থেকে আদ্রিয়ানের দরাজ কণ্ঠস্বর ভেসে এলো, সাবধানে যাবেন, আবার কোনো অ্যাক্সিডেন্ট ঘটিয়ে নতুন পেশেন্ট নিয়ে হাজির হবেন না যেন। আমার ডিউটি কিন্তু শেষ। মেহসানা পেছন ফিরে তাকালো না, গটগটিয়ে গেল। পিছে প্রসারিত হাসল আদ্রিয়ান। নিশুতির হাতের নিবিড় আধারে ঝাপলংয়ের বুক চিরে ধাবমান আর্যর গাড়িটি যখন এক অভিজাত মণ্ডিত সিংহদ্বারের সম্মুখে এসে থমকে দাঁড়ালো, তখন চরাচর জুড়ে এক আদিম স্তব্ধতা বিরাজমান। দূর পাহাড়ের গায়ে জোনাকির আলপনা আর ঝিঝি পোকার ঐকতানের রজনী তখন বড্ড রহস্যময়। সম্মুখে দণ্ডায়মান সেই সুবিশাল প্রাচীন জমিদার বাড়িটি যেন ইতিহাসের এক ধূসর দলিল।
প্রাচীন জমিদারি আমলের কারুকাজ খচিত খিলান আর লোনা ধট্রা ইটের পাঁজরে এখন আধুনিকতার প্রলেপ মাখানো সুবিস্তৃত বাড়িতে এলাকায় তালুকদার মঞ্জিল নামে খ্যাত। আর এটাই আর্যের মামার বাড়ি। ইঞ্জিন বন্ধ করে একবার পাশের সিটের দিকে তাকালো। তৃষা তখন গভীর ঘুমে আচ্ছন্ন। সারাদিনের ভ্রমণ ক্রান্তি আর নেভি ব্লু শাড়ির ভারী ভাজেও যেন এক শ্রান্ত পরিশ্রান্ত মায়াবতী। ওর মাথাটা জানালার কাচের সাথে ঠেস দিয়ে রাখা, ঠোঁট দুটো কিঞ্চিত ফাঁকা হয়ে আছে গভীর প্রশান্তিতে। টুইঙ্কেল পেছনের সিট থেকে হাই তুলে চোখ কস্তাতে কস্তাতে নেমে এলো। ও আর্যর প্যান্টের কোনা ধরে টান দিয়ে নিজ স্বরে ফিসফিস করে বলল। আর্য টুইঙ্কেলের মাথায় হাত রেখে ইশারায় চুপ থাকতে বলল। ও গাড়ি থেকে নেমে তৃষার পাশের দরজাটা সন্তর্পণে খুলল। পাহাড়ি ঠান্ডা বাতাস ওর নাকে লাগতে তৃষা সামান্য নড়ে চড়ে বসল, কিন্তু ওর ঘুম ভাঙল না। আর্য একবার ভাবলো ওকে ডাকবে, কিন্তু তৃষার সেই নিষ্পাপ ঘুমন্ত মুখটার দিকে তাকিয়ে আর ওর ঘুম ভাঙাতে পারল না আর্য এবার নিজের বলিষ্ঠ হাত দুটি তৃষার পিঠে আর হাঁটুর নিচে গড়িয়ে দিয়ে এক ঝটকায় ওকে করে তুলে নিল। নেভি ব্লু শাড়ির আঁচলটা মেঝের দিকে ঝুলে পড়তেই আর্য টুইঙ্কেল ওটা সামনে নিল। টুইঙ্কেল পাশে পাশে নাচতে নাচতে এগোচ্ছিল। তালুকদার মঞ্জিলের বিশাল কাঠের দরজা দিয়ে যখন আর্য তৃষাকে কোলে নিয়ে ভেতরে প্রবেশ করলো, বাড়ির সর্দ দরজা মহলে তখন বাতি জ্বলছে। বড় মামা মোজাম্মেল হক আর বাড়ির অন্য মেহমানরা অবাক বিস্ময়ী দৃশ্য অবলোকন করেন। আর্যর মতো এক রাশভারী কঠোর ডিসিপ্লিন মানুষ যে এভাবে পরম মমতায় নিজের স্ত্রীকে আগলে নিয়ে আসতে পারে তা যেন সবার কাছে এক নতুন গল্প। গুজুর ফুসুর হলেও খানিকটা উপস্থিতিদের মাঝে, তবে সেটিকে তোয়াক্কা না করে আর্য তৃষাকে নিয়ে কাঙ্ক্ষিত গন্তব্যের উদ্দেশ্যে পাড়ি জমানো। দীর্ঘ তন্দ্রাচ্ছন্নতার অবসান ঘটিয়ে পিটপিটিয়ে চোখ মেলতে নিতেই তৃষার সামনে দৃশ্যমান হলো কয়েক জোড়া চঞ্চল দৃষ্টি, যারা বিস্ময়াভিভূত দৃষ্টিতে অবলোকন করছে তাকে। ঘুম ভেঙে এমন দৃশ্যে কিছুটা ঘাবড়ে গেলেও পরক্ষণে পাশে বসা টুইঙ্কেলকে দেখে কিছুটা নিশ্চিন্ত হলো। এদিকে ওর ঘুম ভাঙতেই টুইঙ্কেল উৎসুক দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে বলল, ও বানি, তুমি উঠলে তাহলে? তৃষা ঘুম ঘুম কণ্ঠে বলল, সুইটহার্ট। জানো বানি কি হয়েছে? কি সুইটহার্ট? তুমি তো ঘুমিয়েছিলে, তাই পাপা তোমাকে হিরোদের মতো করে কোলে নিয়ে এসেছিল এখানে। আর জানো তো, তখন সবাই তোমার আর পাপার দিকেই তাকিয়েছিল। টুইঙ্কেলের কথাগুলো কর্ণগোচর হতেই শ্রবণার ইন্দ্রিয়ে ঝা ঝা করে উঠল তৃষা। দৃষ্টি বিস্ফোরিত লজ্জায় মনে হলো ধরিত্রীর দ্বিধা হোক আর ও তার মধ্যে ঢুকে যাক। এরই মাঝে হঠাৎ এক নবকুড়ির দলবল ঘিরে ধরে ওকে। রাইসা ওর দিকে এগিয়ে এসে বিছানায় ধপাস করে বসে বলল, আরে লোট সাই ভাবিমণি, আমরা তো রীতিমতো হড়কে গেছি ভাইয়াকে ওভাবে দেখে। মানে ওনার মতো মানুষ সোজা কোলে করে এন্ট্রি নিল। উফ, কি জোশ লাগছিল। তৃষা ভালো করে তাকিয়ে দেখলো চঞ্চল অষ্টাদশী কন্যাটির পানে। রাইসা তৎক্ষণাৎ দুই দিকে তাকিয়ে খানিক প্রসারিত হেসে বলল, ও হ্যাঁ, তোমাকে তো আমার নামই বলিনি। আমি রাইসা, মেহেরা ইবনাত রাইসা, তোমার সব থেকে কিউট ননস। এতক্ষণ সব ঠিক চলছিল, হুট করে রাইসার এমন কথায় তেড়ে আসলো রায়া। দাঁতে দাঁত চেপে বলল, তুই কিউট মানে? একটি কিউট ননাসা মেয়ে ভাবিমণি। তৃষা খানিক মিষ্টি হাসল ওদের এমন খুনসুটিতে। তোমরা সবাই কিউট, আমার কিউটি কিউটি ননস। ঝগড়া করো না প্লিজ। রাইসা ওকে মারতে আসা রায়ার হাতটা আটকে তৃষার উদ্দেশ্যে বলল, দেখেছো তো ভাবিমণি, কি পরিমাণ বাদর ও। রায়া তৎক্ষণাৎ ওকে ছেড়ে দিয়ে বলল, তাই না ভাবিমণি? তোর সাথে বোঝাপড়া পরে হচ্ছে। যাই হোক ভাবিমণি, আমি তোমার সবচেয়ে কিউট আর সবার ছোট ননদ এই দামৃত কলেজে, কিন্তু আমি এবার সবে ক্লাস 9-এ। রাইসা আর রায়ার খুনসুটি যখন তুঙ্গে, তখনই হাতে রূপালির ট্রে আর তাতে কয়েক গ্লাস লেবুর শরবত নিয়ে ঘরে প্রবেশ করলো অহনা। ওর শান্ত আর ধীরস্থির চলনই বলে দিচ্ছে ও এই বাড়ির বড় মেয়ে। ঘরে ঢুকে ও রাইসা আর রায়াকে এক চিলতে কড়া নজরে দেখে নিয়ে ধমকের সুরে বলল, তোরা কি শুরু করলি বলতো? বেচারি তৃষা মাত্র ঘুম থেকে উঠল, আর তোরা এক ঝাঁক কাকের মতো ওর উপর ঝাঁপিয়ে পড়লি। একটু নিঃশ্বাস নিতে দে ওকে। অহনার কথায় দুই বোন একটু চুপ শিখিয়ে একে অপরের দিকে তাকিয়ে মুখ ভ্যাংচানো। অহনা এবার তৃষার দিকে ফিরে এক চিলতে স্নিগ্ধ হাসি দিয়ে শরবতের গ্লাসটা এগিয়ে দিল। তৃষা বেশ লজ্জিত মুখে গ্লাসটা হাতে নিল। অহনা বিছানার একপাশে বসে সহজ গলায় বলল, শোনো তৃষ্ণা, আমি কিন্তু তোমাকে নাম ধরে ডাকবো।
সম্পর্কে আমি তোমার বড় ননাস, তাই আমি আপনি করে দূরত্ব বাড়াতে চাই না। তুমি যেন কিছু মনে করো না আবার। তৃষা দ্রুত মাথা নেড়ে স্মিত হাসল। আরে না না আপু, একদমই না। বরং আপনি নাম ধরে ডাকলেই আমি বেশি কমফোর্টেবল ফিল করব। অহনা ওর পিঠে হাত রেখে বলল। এই তো আমার পিচ্চি বোন। তৃষা হাসতে হাসতে এক চুমুক শরবত খেলো। তখনই ও লক্ষ্য করলো ঘরের একদম কোনায় দুটো পিচ্ছি ছেলে কুটিসুটি মেরে বসে আছে আর বড়দের কথা গিয়েছে। ওরা আর্যর ছোট মামার ছেলে রাদিফ আর রিক্ত জমজোড়া। অহনা ওদের দিকে তাকিয়ে চোখ পাকিয়ে বলল, এই দুই চোর, তোর এখানে স্ট্যাচুর মতো বসে আছিস কেন? ভাবিমনির সাথে কথা বলতে পারিস না? রাদিফ মাথা চুলকে লাজুক হেসে বলল। অন্ধরমহলের এই কলকাকলির অন্তরালে উত্তর পাশের ঘরটাতে শ্রাবণের মেঘ জমেছে। আর্যদের মেজ মামার ছোট মেয়ে অরু তালুকদার মায়ার চোখে মুখে আজ শ্রাবণের মেঘের মতো এক থমথমে বিষণ্ণতা। কক্ষের চৌকাঠ দাঁড়িয়েও যখন তৃষার হাসি মাখা মুখের দিকে তাকালো, ওর বুকের ভেতরটা যেন অভিমানে মোচড় দিয়ে উঠল। কৈশোরের সেই দুরন্ত দুপুরগুলো থেকে আর্যর প্রতি এক নীরব অনুরাগ ও সযত্নে লালন করে এসেছে। মাহেরিনের বিদায়ের পর মায়া ভেবেছিল এবার হয়তো ধূসর মরুদ্যানে বৃষ্টির দেখা মিলবে, কিন্তু তৃষার এই স্নিগ্ধ উপস্থিতি ওর সেই রঙিন স্বপ্নের প্রাসাদে বজ্রপাত ঘটানো। আসমা বেগম মেয়ের চোখে সেই কম্পিত নোনা জলের আভাস পেয়ে দ্রুত ওর পাশে এসে দাঁড়ালেন। মায়ের কাঁধে হাত রেখে কিঞ্চিত করা অথচ সতর্ক স্বরে ফিসফিস করে বললেন, মায়া, নিজেকে সামলা। অহেতুক শোক দেখে নিজের সম্মান হারাস না। কপালে যা নেই তা নিয়ে শোক করা সাজে না। এখন বাইরে চল, সবাই তোর অপেক্ষা করছে। মায়া তপ্ত এক দীর্ঘশ্বাস গোপন করে মায়ের কথায় যান্ত্রিকভাবে মাথা নাড়ল। ও মায়ের দিকে স্থির চোখে তাকিয়ে বলল, আই ওয়ান্ট আর্য ভাইমা। আর তুমি তো জানো আমি যেটা চাই সেটা নিজের করেই সারি। আমার আর্যকে লাগবেই মা, আর্যকেই। আসমা বেগমের দিকে তাকিয়ে বললেন, কি হচ্ছেটা কি মায়া? তুমি কি বুঝো না আর্যর বিয়ে হয়ে গেছে? ইভেন এটা ওর দ্বিতীয় বিয়ে। সো হোয়াট মা, আমি যখন বলেছি আমার ওকে লাগবে, তার মানে আমার ওকে লাগবেই। বড়ির ওয়াশরুমে প্রবেশ করলো মায়া। রজনীর নিস্তব্ধতার মাঝে মেয়ের এমন কথায় কিঞ্চিত ভ্রু কুচকালো আসমা বেগম। তার আদরের এই মেয়ে এমন বাদর হয়েছে এটা ভালো করেই জানা তার, তবে এতদিনের আবদারগুলো আসমা বেগম যেভাবেই পারুক পূরণ করেছে, কিন্তু এটা কিভাবে সম্ভব? কিছুক্ষণ পর সবার সাথে নিচে নামলো তৃষা। ওর বাম হাঁটা শক্ত করে চাপড়ে ধরে আছে টুইঙ্কেল, আওড়াচ্ছে নিজের পাকা পাকা কথার ঝুড়ি। সিঁড়ি ভেঙে নামার সময় তৃষা দেখলো তালুকদার মঞ্জিলের বিশাল ড্রয়িং রুমের মাঝে বিদ্যমান সেগুন কাঠের ভারী সোফায় আয়েশ করে বসে আছেন মুরব্বীরা। ছাদ থেকে ঝোলানো ভিক্টোরিয়ান ঝাড় লণ্ঠনের মৃদু হলদেটে আলোয় দেয়ালে টাঙানো তৈলচিত্রগুলো এক মায়াবী রহস্যময়তায় জেগে উঠেছে। ধোয়া ওঠা এলাচ চা আর গরম সিঙ্গারার সুবাসে ঘরটি আমোদিত, চারপাশের হাসি গল্পের প্রাণ খোলা শব্দে পুরনো এই আভিজাত্য মণ্ডিত অন্ধরমহলটি আজ এক পরমাত্মীয়তার চাদরে মুড়ি দিয়ে শান্তিতে অবগাহন করছে। সিঁড়ি দিয়ে নামতেই তৃষার নজর কালো সোফায় বসে থাকা বৃদ্ধা মহিষীকে। তিনি আর্যর নানি, তালুকদার মঞ্জিলের অভিভাবিকা। রূপারি চুল আর চশমার ওপর দিয়ে তীক্ষ্ণ অথচ মমতাময়ী দৃষ্টিতে তিনি তৃষাকে দেখছিলেন। তৃষা কাছে গিয়ে নিচু হয়ে সালাম করতে তিনি টেনে সোফায় বসালেন। খসখসে হাতে তৃষার গাল ছুঁয়ে ধরা গলায় বললেন, আমার নাতিটার পছন্দ দেখছি খাসা। নাতবো তো নয়, যেন আসমানের এক চিলতে চাঁদ। বড় খাটুনি গিয়েছে মা তোমার। ওই আলিশা ছেলেটা বুঝি কুল থেকে নামায়নি? নানির রসিকতায় ঘর জুড়ে হাসির রোল উঠল। বড় কুর্তি সায়রা বেগম মৃদু হেসে তৃষার মাথায় হাত রাখলেন। আলহামদুলিল্লাহ, ভালো মামি। ঘরভর্তি মানুষের সামনে সায়রা বেগমের এমন কথায় লজ্জার সীমা রইল না। তৃষার মাথা নিয়ে নিল ওর সঙ্গে সঙ্গে। ছোট কুর্তি সালেহা বেগম পাশ থেকে ফোরন কাটলেন। একদম ঠিক। আর্যের গাম্ভীর্য তো দেখেছি, তোমার সামনে এসে একদম বরফ হয়ে গলে জল। তৃষা ওভাবেই মেঝেতে চেয়ে রইল, অদ্ভুত অনুভূতির তাড়নায় মাথা তুলতে পারল না। নিশুতি রাতের নিস্তব্ধতায় তালুকদার মঞ্জিলের পূর্ব পাশের কক্ষটি আজ যেন এক মায়াবী গুহক। রূপালী চাঁদের আলো জানালার ঝরকা চুইয়ে শ্বেত পাথরের মেঝেতে আলপনা এঁকেছে। ঘরের মাঝখানে আর্য আর তৃষা, দুজনেই নীরব, যেন শব্দহীন এক প্রগাঢ় সংলাপে মগ্ন। টুইঙ্কেল আজ দাদি আর আদরে অন্য ঘরে আশ্রিত, তাই এই বিশাল কক্ষে কেবল তাদের দুজনের নিঃশ্বাসের মৃদু কম্পন। আর্য সেই অতন্দ্র প্রহরী সুলভ গাম্ভীর্য আর তৃষার কুণ্ঠিত আড়ষ্টতা মিলেমিশে এক অদ্ভুত রসায়ন তৈরি করেছে। এক বিছানায় থাকার এই সামাজিক দায়বদ্ধতা সবার কাছে গ্রহণীয় হলে ওদের কাছে সেটা নয়, কেননা ওদের সম্পর্ক তো আর পাঁচটা দম্পতির মতো নয়। কিন্তু এটা তো শুধু ওরাই জানে, অন্যদের কিভাবে বলবে ওরা?
তাই এক প্রকার বাধ্য হয়ে দুজনে এক কক্ষে এসেছে নিদ্রা যাপনে। হঠাৎ নিস্তব্ধতা চিরে আর্যর কণ্ঠস্বর ভেসে আসলো। আপনি ঘুমিয়ে পড়ুন। মানে আসলে আমি বলতে চাইছি, আমি ঘুমালে আপনি কোথায় ঘুমাবেন? আর্য একবার কটাক্ষরেই চোখ বুঝালো। বিছানার পাশাপাশি বাড়তি কোনো ঘুমাবার জায়গা নেই এখানে। পার্শ্ববর্তী ঝুল বারান্দার একখানা দোলনা বিদ্যমান, সেটাও ঘুমানোর জন্য যথেষ্ট জায়গা বহন করে না। আল ম্যানেজ, বাট আই থিঙ্ক আপনি টায়ার্ড। ঘুমিয়ে পড়ুন। টায়ার্ড তো আপনি নিজেও কম না, এত রাস্তা জার্নি করেছেন। তাছাড়া আমি তো ঘুমিয়েছি, আপনি বরং ঘুমান। ডোন্ট নিড, আপনি ঘুমিয়ে পড়ুন। বললাম না আপনাকে ঘুমোতে? আমিও কিন্তু বলেছি আপনাকে ঘুমাতে। কথা কানে যাচ্ছে না? কথা তো দেখছি আপনারও কানে যাচ্ছে না। তৃষার গা ছাড়া ভাবে বলা কথাটা আর্য বিরক্তিকর রাগের স্বরে বলল, একটু বেশি কথা বলছেন না? যা বললাম সেটা করুন। আরে মশাই, বললাম তো ঘুমিয়ে পড়তে। আমার এখন রাতে ঘুম তো সবকিছু আসবে না, আপনি বরং ঘুমান। নিশুতি রাতে সেই মায়াবী নিস্তব্ধতায় আর্য আর তৃষার মধ্যকার বাকযুদ্ধ যেন এক অদ্ভুত পূর্ণতা পেল। আর্যর কপালে বিরক্তির সূক্ষ্ম ভাঁজ আর তৃষার চোখে একরোখা জেদ। আর্য সেই রাগী কণ্ঠস্বরকে তোয়াক্কা না করে তৃষা দুই হাত কোমরে বেঁধে সামনে এসে দাঁড়ালো। ও বেশ চিবিয়ে চিবিয়ে বলল, দেখুন মিস্টার, আপনার এই আই উইল ম্যানেজ থিওরিটা জাহাজে খাটাতে পারে, কিন্তু এইখানে নয়। এই ঘরে সোফা নেই, আর ওই ঝুল বারান্দার দোলনায় ওখানে শুলে কাল সকালে আপনার পিঠের হাড়গুলো সব ডিসপ্লেসড হয়ে যাবে। তখন কিন্তু আবার আমাকেই সেবা করতে হবে। সো জাস্ট স্টপ বিং আ শহীদ, ওকে? আর্য ভ্রু কুচকে তৃষার দিকে এক পা এগিয়ে এলো। ওর দীর্ঘ দেহের ছায়া তৃষার উপর পড়তেই তৃষা কিঞ্চিত থতমত খেলো। আর্য বেশ নিচু স্বরে বলল, তৃষা, আপনি কি ভুলে যাচ্ছেন আপনি কার সাথে কথা বলছেন? আমি যেটা ডিসাইড করেছি সেটাই হবে। আপনি ঘুমান, আমার জন্য আপনাকে ওকালতি করতে হবে না। তৃষা এবার দমে না গিয়ে এক পা আরো এগিয়ে দৃঢ় কণ্ঠে বলল, বলছি না, আমি জানি আপনি অনেক জেদি, কিন্তু এখন জেদ দেখানোর সময় নয়। লুক মিস্টার, আপনিও টায়ার্ড, আমিও টায়ার্ড। মাঝখানে এই অদৃশ্য দেয়ালটা কি এক রাতের জন্য একটু সরানো যায় না? আমি আপনাকে অফার করছি, আমরা দুজনের এই বিশাল বিছানায় ঘুমোতে পারি। আমি আমার সাইডে থাকবো আর আপনি আপনার সাইডে। মাঝখানে বালিশের বর্ডার দিয়ে দেব, যদি আপনার সিকিউরিটি নিয়ে ভয় থাকে। আপনি কি সিরিয়াস? আপনি আসলে কমফোর্টেবল তো? তৃষা এবার বিছানায় ধপাস করে বসে পড়ে বালিশগুলো ঠিক করতে করতে বলল, মিস্টার পারফেকশনিস্ট, আমি আপনাকে আমার হাজবেন্ড হিসেবে সবার সামনে রিপ্রেজেন্ট করছি। সো আপনার সাথে এক বিছানায় ঘুমানোটা আমার কাছে এখন কোনো ক্রাইম নয়। আর তাছাড়া আপনি তো নিজেই আমাকে মানে করে করে নিয়ে এসেছেন। তখন কি আমার পারমিশন নিয়েছিলেন? এখনকার জন্য জাস্ট রিল্যাক্স করুন আর ঘুমান। আমি প্রমিস করছি, ঘুমে ঘুরে আমি আপনার উপর অ্যাটাক করব না। আর্য এবার পরাজয় স্বীকার করে নিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলল। সে ধীর পায়ে বিছানার অন্য পাশে গিয়ে বসলো। তৃষা মাঝখানে এক সারি কোল বালিশ আর কুশন সাজিয়ে দিয়ে এক গাল হেসে বলল, বর্ডার ডান। এবার আপনি আপনার টেরিটরিতে থাকুন, আমি আমারটাতে। গুড নাইট। আর্য নিঃশব্দে শুয়ে পড়ল। ঘরের আলো নিভে যাওয়ার পর চাঁদের আলোয় তৃষার শান্ত মুখচ্ছবিটা ওর নজরে এলো। আর্য অনুভব করলো ওর জীবনের কঠিন অনুশাসনে তৃষা যেন এক পশলা অবাধ্য বৃষ্টির মতো মিশে যাচ্ছে, যা হয়তো বা কাম্য নয়। নিশুতি রাতের নিস্তব্ধতা যখন তালুকদার মঞ্জিলের প্রতিটি কোণকে আচ্ছন্ন করে ফেলেছে, তখন পূর্ব পাশে সেই কক্ষটিতে চাঁদের আলো এই মায়াবী রূপকথা বনে চলেছে। জানালার ঝরকা দিয়ে আসা রূপরী আভা চার্যর সুঠাম অবয়ব আর তৃষার ঘুমন্ত মুখশ্রীর ওপর পড়ে এক অদ্ভুত বৈপরীত্য তৈরি করেছে। ঘুমের ঘরে আর্য হঠাৎ অনুভব করে ওর বুকের উপর একজোড়া কোমল হাতের স্পর্শ আর গলার কাছে কারো উষ্ণ নিঃশ্বাসের মৃত দোড়া। তন্দ্রাচ্ছন্ন চোখ দুটি ঈষৎ মেলে আর্য দেখল মাঝখানে সেই সযত্নে সাজানো বালিশের বর, আর কখন যে তৃষার অবাধ্য ঘুমের দৌড়ে ধূলিসাৎ হয়ে গেছে তার চিহ্ন নেই। কোলবালিশগুলো বিছানার এক কোণে অবহেলায় পড়ে আছে। তৃষা তো এখন সম্পূর্ণ ওর গায়ের ওপর আতশোয়া হয়ে ওর প্রশস্ত বুকে মুখ গুজে পরম নিশ্চিন্তে ঘুমাচ্ছে। ওর এলোমেলো রেশমি চুলগুলো আর্যর কাছে আর গাড়ে লেপটে আছে। টিমটিমে নীলচে আলোয় তৃষার ঘুমন্ত মুখটা দেখে আর্য কি যেন ভাবল। তবে ঘুম ঘোরের আনমনা তন্দ্রাচ্ছন্নতা থেকে তৃষাকে সরাবার শক্তি আর হলো না ওর। ফের পাড়ি জমালো ঘুমের রাজ্যে। এক স্নিগ্ধ শান্ত প্রভাতের আগমন। ভোরের আলো ফুটতেই তালুকদার মঞ্জিলের ব্যস্ততার রেশ যেন কিঞ্চিত বৃদ্ধি পেয়েছে। তবে এই ব্যস্ততা বিয়ের কোনো আনুষ্ঠানিকতার জন্য নয়, বরং বাড়িতে আসা মেহমানদের আপ্যায়ন আর উপস্থিতিতে কে ঘিরে। ঘুম ভাঙার পর ফ্রেশ হয়ে খানিক বাদেই হন্তদন্ত হয়ে ড্রয়িং রুমে এসে হাজির হলো তৃষা।
সূর্যালোকে উদ্ভাসিত তালুকদার মঞ্জিলের অন্দরমহল ঈষৎ বাস্তবা মুখর। মেহমানদের কলকালো ধ্বনি আর অকারণ ব্যস্ততায় পুরনো এই অট্টালিকার প্রতিটি ইটের পাঁজরে প্রাণের স্পন্দন জেগেছে। বৈঠকখানায় বাতাসে ভাসা এলাচ আদা চায়ের মায়াবী সুবাসে এক অদ্ভুত উৎসব মুখর আলস্য জড়িয়ে আছে। সিঁড়ি ভেঙে নিচে নামতেই তৃষার কানে এলো হাসির লহর আর কাচের তস্তরি টুংটাং শব্দ। ড্রয়িং রুমের প্রশস্ত আদা কেদারায় বসে আছেন বড়রা। তাদের গম্ভীর আলোচনার মাঝে ছোটদের খুনসুটি আর অন্য মাত্রা যোগ করেছে। তৃষার নজর হঠাৎ গিয়ে আটকালো জানালার ধারে সে নিভৃত কোণটায়। কোলাহল থেকে নিজেকে বিচ্ছিন্ন করে আর্য এক মনে ল্যাপটপে ডুবে আছে। তৃষার উপস্থিতি দৃশ্যমান হতেই টুইঙ্কেল প্রজাপতির মতো ডানা মেলে উড়ে এলো ও তুষার শাড়ির আঁচলটা খামছে ধরে ওই ছোট্ট ছোট্ট মায়াবী নীলাভ আঁখিজোড়া মেলে স্নিগ্ধ হেসে বলল,